বাকি রাতটা অনুভা নির্ঘুমে কাটালো। শ্রাবণ চলে যেতেই বাড়িতে ফিরে এসেছে সে। বালিশের ওপর শ্রাবণের দেওয়া শিউলি ফুলগুলো রেখে উজু করে এসে ফজরের নামাজটা পড়ে নিল। তারপর কোরআন তালাওয়াত করে পা বাড়ালো রান্নাঘরে। অধিকাংশ সময় মা বোনের সঙ্গে কাটাতে কাটাতে রান্নাটা খুব ভালোভাবেই আয়ত্তে এনেছে অনুভা। সকালের নাস্তাটা তৈরি করে ফের ঘরে এসে শুয়ে পড়ল সে। বেলা বাড়ল। 7:30টায় বাড়িতে প্রবেশ করতেই বাবা মায়ের মুখোমুখি হতে হলো শ্রাবণকে। পুত্রকে দেখতেই বসা থেকে উঠে দাঁড়ালেন শান্তা। মুখশ্রীতে ওনার চিন্তার ছাপ। এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে পুত্রের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, এত ভোরবেলা কোথায় গিয়েছিলি? ফজর একটা ঘুম থেকে উঠে দেখি তুই ঘরে নেই, কোথায় ছিলি তখন? ঘুম আসছিল না মা, তাই ছাদে গিয়েছিলাম। কিছুক্ষণ পরই আজান দিয়ে দিল, তখনই ওখান থেকে একেবারে মসজিদে গিয়ে নামাজ পড়ে মর্নিং ওয়াক করে ফিরলাম। পুত্রের কথা বিশ্বাস করে নিলেন শান্তা। চিন্তিত মুখখানা থেকে কেটে গেল চিন্তার রেশ। বললেন, আচ্ছা, ঘরে গিয়ে তবে ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা দিচ্ছি। মায়ের কথার পরিপ্রেক্ষিতে মাথা নাড়িয়ে ঘরের দিকে পা বাড়ায় শ্রাবণ। মাকে সে মিথ্যা বলেনি, প্রতিটি কথাই সত্য। শুধু অনুভার সঙ্গে দেখা করার কথাটাই ছিল গোপনীয়। ছোট ছোট কদম ফেলে সোফায় এসে বসল সৌহার্দ্য। বেলা গড়িয়ে দুপুর হয়েছে। সকালের নাস্তা সেরে সময় মতো নিজ কর্মস্থানের উদ্দেশ্যে বেরিয়ে গেছে শ্রাবণ। গতকাল মেঝেতে মোবাইল ছুঁড়ে মারায় মোবাইলের স্ক্রিনের অবস্থা নাজেহাল। ভাঙা স্ক্রিনের পানে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে সৌহার্দ্য। দূর থেকে ছেলেকে নিবিড়ভাবে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন হানিফ শেখ। মুখোমুখি হয়ে সোফায় বসে পড়লেন। গম্ভীর কণ্ঠে বললেন, রাগ করা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু হাতের সামনে যা পাবো তাই ছোড়াছুড়ি করব, এমন রাগ ভালো না। এমন ধরনের রাগে ক্ষণিকের জন্য আনন্দ পাওয়া গেলেও রাগ কমার পর আফসোস করতে হয়, নিজের পকেটে টাকা নষ্ট হয়। তাই আমি কখনোই রাগ করে জিনিসপত্র ছোড়াছুড়ি করি না। যেখানে আমার ছেলে হয়ে তুই কি করে এমনটা করতে পারলি? কাজটা করা তোর মোটেও ঠিক হয়নি। অনুচিত কাজের জন্য তোর কঠিন শাস্তি পাওয়া উচিত। তোর এই ভাঙাচোরা মোবাইল মেরামতের জন্য একটি পয়সাও আমি দিব না, আর এটাই হচ্ছে তোর শাস্তি। দৃষ্টি নড়ে চড়ে পিতার মুখশ্রীতে গিয়ে স্থির হলো সৌহার্দ্যের। ভাঙা মোবাইল আড়াল করলো পেছনে। আমতামতা করে বলল, রাগ করে কিংবা ইচ্ছা করে ফেলিনি বাবা, হাত থেকে ফসকে মেঝেতে পড়ে ভেঙে গেছে। তুই কি ভেবেছিস মিথ্যা বললেই সুরসুর করে আমি তোকে টাকা বের করে দিব? জিন্দিগিতেও না। আমায় বিশ্বাস করলে না বাবা? এই বয়স তো আমিও পার করে এসেছি, বিশ্বাস করি কি করে বলতো বাবা? ভ্রু বাঁকালো সৌহার্দ্য। চোখে মুখে তার সন্দেহ। প্রশ্ন করল, তুমিও কি ভাঙচুর করতে নাকি? ওপর নিচ মাথা নাড়ালেন হানিফ শেখ। পিতার থেকে আশানুরূপ উত্তর পেয়ে অতি উৎসাহিত হয়ে উঠল সৌহার্দ্যের মুখখানা। তার এই অতি উৎসাহিত ভাব দেখে বুক ফোলালেন হানিফ শেখ। পুত্রের কাছে উপস্থাপন করতে লাগলেন নিজের অতীতের রাগের বশে করা ভাঙাচোরার গল্প। পিতার কাহিনী শুনে মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল সৌহার্দ্যের। পেশায় হানিফ শেখ কলেজে একজন অধ্যক্ষ। এই তো বছর দেড়েক আগে রিটায়ার্ড করেছেন। অবসর সময়টা পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গেই কেটে যায় ওনার। কলেজে উনি সিংহ হলেও বাড়িতে যেন একেবারে ভেজা বেড়ান। স্ত্রীর মতো ছেলেদের সঙ্গে অতটা বন্ধুসুলভ মেলামেশা না থাকলেও খুব সহজেই যেন ছেলেদের মন পড়ে ফেলতে পারেন ভদ্রলোক। কথার এক পর্যায়ে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। বললেন, বাবার ছায়াতলে যতদিন ছিলাম ততদিনই এই রাগ ক্ষোভ ভাঙাচোরার বদ অভ্যাসগুলো ছিল। বাবাও চলে গেলেন, নিজে উপার্জন করতে শিখলাম। তখন আর রাগ হলেই ভাঙচুর করতে পারতাম না। রাগের মাথায় যাই করি না কেন, খেসারত তো নিজেকেই দিতে হবে। ভাঙচুর আমি করলে টাকা তো আমারই যাবে। আফসোস করে কথাটা বলে পুত্রের পানে তাকালেন হানিফ শেখ। মূর্তি আটকে উঠলেন। সৌহার্দ্যের অধরে দুষ্টু হাসির ছাপ। কণ্ঠে দুষ্টুমি এঁটে বলল, আমার তো বাবাও আছে, বাবার টাকাও আছে। যাই তাহলে, নতুন একটা মোবাইল কিনে নিয়ে আসি। কথাটা বলতে বলতেই বসা থেকে উঠে দাঁড়ালো সৌহার্দ্য। হাঁটা ধরল পিতার কক্ষের দিকে। পেছন থেকে অসহায় কণ্ঠে হানিফ শেখ বলে উঠলেন, ওই তো পেনশনের সামান্য কিছু টাকা পাই, সেই টাকাটাও তো তোর ভাগ বসাতে হবে বেয়াদব। সৌহার্দ্যের শ্রবণনালী পর্যন্ত কথাটা পৌঁছেছে বলে মনে হলো না। ততক্ষণে সে ঘরের ভেতর প্রবেশ করেছে। এক লহমায় মুখের ভাবধারা পরিবর্তন হলো হানিফ শেখের। শব্দহীন হেসে উঠলেন। মনে মনে বললেন, এসব মন খারাপের বয়স কবেই পার করে এসেছি। চুলে তো আর এমনি এমনি পাক ধরেনি।
সামিরা মেয়েটার হাবভাব ইদানিং খুব বিরক্ত ঠেকছে শ্রাবণের নিকট। সাথে এও সে বুঝতে পেরেছে যে সদ্য যৌবনে পা রাখা মেয়েটি তার উপর আবেগে মজেছে। শুরুর দিন থেকেই ক্লাসে সারাক্ষণ হাঁ করে নিষ্ফল দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। মাঝে একদিন পড়ার ফাঁকে একটা টপিক থেকে মেয়েটিকে প্রশ্ন করে ফেলেছিল শ্রাবণ, কিন্তু সেই প্রশ্নের সঠিক কোনো উত্তরই দিতে পারেনি সামিরা। শ্রাবণের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ দিয়ে রেখেছে সে, যা দেখেও শ্রাবণ এমন একটা ভান ধরে আছে যেন এই প্রসঙ্গে কিছুই সে জানে না। তবে ব্যাপারটা এখন খুব ভাবাচ্ছে তাকে। এই বয়সী ছেলেমেয়েরা খুব আবেগপ্রবণ হয়ে থাকে, আবেগের বশে ভুল কাজ করতেও দ্বিধাবোধ করে না। তাই মেয়েটাকে বেশি দূর এগোতে দেওয়া উচিত হবে না। তৃতীয় বর্ষের ক্লাস শেষ করে বেরিয়ে এলো শ্রাবণ। একটু এগোতেই কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখলো সামিরাকে। এভাবে রোজ রোজ যেখানে সেখানে দাঁড়িয়ে থাকা যেন সামিরার অভ্যেসে পরিণত হয়েছে। আজ আর তাকে এড়িয়ে গেল না শ্রাবণ, এগিয়ে গেল তার দিকে, মৃদু হেসে শুধালো, কেমন আছো? এই প্রথম শ্রাবণের থেকে তুমি সম্বোধন শুনে অবাক হলো সামিরা। চোখে মুখে ফুটে উঠল খুশি খুশি একটা আমেজ। শুরু থেকেই লোকটার থেকে আপনি সম্বোধনই শুনে এসেছে সে। তবে একটা ব্যাপার খুব ভালো করে খেয়াল করেছে সামিরা, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক শিক্ষার্থীদের সাথেই আপনি আপনি করে সম্বোধন করে। ভাবনা বাদ দিয়ে প্রত্যুত্তর করলো, ভালো স্যার, আপনি? আলহামদুলিল্লাহ। তা এখানে কি করছো তুমি? কারোর জন্য অপেক্ষা করছিলে? যদিও অপেক্ষাটা শ্রাবণের জন্যই ছিল, তবুও তৎক্ষণাৎ সত্যটা বলতে পারল না মেয়েটা। হুটহাট করে এমনটা বলাও তো সম্ভব নয়। যখন বিপরীত থেকে পাল্টা প্রশ্ন আসবে, কেন অপেক্ষা করেছিলে, কী প্রয়োজন, তখন কি উত্তর দেবে সে? তাই চট করে মিথ্যা বলল। ফ্রেন্ডের সঙ্গে এসেছিলাম স্যার, ও ওর বোনের সঙ্গে দেখা করতে গেছে, আর তাই আমি আর কি এখানেই দাঁড়িয়ে আছি। ও, একা দাঁড়িয়ে থেকে আর কি করবে? চলো হাঁটতে থাকি। এমনিতেও দাঁড়িয়ে কথা বলাটা ভালো দেখায় না। দ্বিমত করল না সামিরা, এমন সুযোগ তো আর বারবার আসে না। হাঁটতে লাগলো শ্রাবণের সাথে সাথে। বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে কোনো ভনিতা ছাড়াই সরাসরি শ্রাবণ প্রশ্ন করলো, তুমি কি আমি পছন্দ করো সামিরা? স্টুডেন্ট হিসেবে প্রত্যেকেরই একজন করে পছন্দের টিচার থাকে, কিন্তু তোমার চালচলন দেখে কেন জানি আমার তা মনে হচ্ছে না। তোমার আচরণ বলছে তুমি মোটেও আমায় একজন টিচার হিসেবে পছন্দ করো না। কথাগুলো শ্রবণনালী পর্যন্ত পৌঁছাতেই ভরকে গেল সামিরা, সাথে সর্বাঙ্গে ঘিরে ধরল লজ্জায়। হে কথা তো সে স্যারকে সরাসরি কখনো বলেনি, তাহলে স্যার জানলো কি করে? লজ্জায় দৃষ্টি নত হলো, প্রতিমধ্যে দাঁড়িয়ে পড়ল। তার নীরবতায় সন্তর্পণের দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। মনে মনে কিছু কথা গুছিয়ে নিয়ে বলল, ভার্সিটি লাইফ পার করে আসায় এসব অনুভূতি, চাহনি, দেখা করার অজুহাত সম্পর্কে খুব ভালো করে অবগত আমি। ডিপার্টমেন্টে এমন কত শত ছেলেমেয়ে দেখলাম যারা কিনা টিচারের উপরে ক্রাস্ট। কেউ কেউ তো প্রেমে একেবারে হাবুডাবু পর্যন্ত খেয়েছে। তোমার চালচলন শুরু থেকেই আমার নজরে পড়েছে। আমরা টিচাররা ক্লাসে যে স্থানে গিয়ে দাঁড়িয়ে লেকচার দেই, সেখান থেকে কিন্তু ক্লাসের সব স্টুডেন্টকে খুব ভালো করে দেখা যায়, বুঝলে? কাউকে ভালো লাগা, ভালোবাসা কি অপরাধ স্যার? অপরাধ হবে কেন? তবে একটা কথা জানো কি, ভালোবাসা কখনো হুটহাট করে হয় না, হুটহাট করে হয় ভালো লাগা। মানুষ হিসেবে মানুষকে ভালো লাগতেই পারে, তবে সেই মানুষ সম্পর্কে পুরোপুরি না জেনে তাকে ভালোবাসাটা অপরাধ, তার পাশাপাশি মারাত্মক অন্যায় বটে। আমি আপনার সম্পর্কে জানি স্যার। ভাইয়ার সঙ্গে তার ফেয়ারওয়েলের সিরিমনিতে এসেছিলাম আমি, সেখানেই আপনাকে প্রথম দেখা। ভাইয়ার থেকে আপনার সম্পর্কে অনেক গল্প শুনেছি। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মূল কারণও আপনি। এখন আমি তোমার শিক্ষক সামিরা, পিতামাতার পর শিক্ষকের স্থান, জানো তো নাকি? শিক্ষককে নিয়ে অতিরিক্ত কিছু ভাবা অন্যায় কাজ। শিক্ষক ছাত্রীর কি বিয়ে হয় না স্যার? কতই তো হচ্ছে। মেয়েটাকে যে বিভিন্ন যুক্তি দিয়েও বোঝানো সম্ভব নয় তা খুব ভালো করে বুঝতে পারল শ্রাবণ। তাই সময় নষ্ট করার চিন্তাভাবনা মাথা থেকে সরিয়ে ফেলে মৃদু হেসে বলল, তা অবশ্য ঠিক, বর্তমানে এইসব ঘটনা অহরহ হচ্ছে। তবে তোমার এদিকে আর নায়গণই ভালো। তোমার ম্যাম যে খুব হিংসুটে, এসব ব্যাপারে জানলে খুব রেগে যাবে আমার উপরে। চমকালো সামিরা, শুধালো, ম্যাম? ওপর নিচ মাথা নাড়ায় শ্রাবণ। পুনরায় সামিরা প্রশ্ন করে, ম্যাম কোত্থেকে এলো স্যার? আপনি তো অবিবাহিত। তাতে কি, সবসময় কি আর অবিবাহিত থাকবো নাকি? খুব শীঘ্রই বিবাহিতের তকমা লেগে যাবে আমার গায়ে। অলরেডি আমার বিয়ে ঠিক হয়ে আছে, আশা করি বুঝতে পারছো তুমি। তাই আমাদের মধ্যে একটাই সম্পর্ক, তা হচ্ছে তুমি আমার ছাত্রী আর আমি তোমার শিক্ষক, ওকে? কথাটা শেষ করে প্রস্থান করলো শ্রাবণ।
সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল সামিরা। প্রতিটি কথা বিধে আছে কানে। ভেতরের কোথাও তৈরি হচ্ছে সূক্ষ্মক্ষত। সদ্য হৃদয় ভাঙার যন্ত্রণায় জ্বলে উঠছে সর্বাঙ্গ। দুপুর হলেই তাইম ঘুমিয়ে পড়ে। এটাই যেন পরিণত হয়েছে তার অভ্যাসে। আজ টানা 3 মাস পর বাবার ঘরে পা রাখল আর্থিকা। চোখজোড়া বন্ধ করে শুয়ে আছেন কামরুল হাসান। ঘুমিয়েছেন কিনা এই মুহূর্তে তা ঠাহর করা যাচ্ছে না। সুফিয়া কিছুক্ষণ আগেই নিজ হাতে স্বামীকে খাবার আর নির্ধারিত ওষুধ খাইয়ে দিয়ে গিয়েছেন। বিছানার একপাশে বসে একদৃষ্টে পিতার মুখশ্রীতে তাকিয়ে আছে আর্থিকা। এককালে এই ভদ্রলোক কী স্বাস্থ্যবানই না ছিলেন। দেহখানা ছিল বলিষ্ঠ, চোখে মুখে ছিল তীক্ষ্ণ ব্যক্তিত্বের ছাপ। আর আজ তার এই কী অবস্থা! অতীতের মতো সেই দেহখানা আর নেই। হাড়গুলো ভেসে আছে মাংসপিণ্ডের ওপর দিয়ে। কঙ্কালসার দেহ, মুখশ্রীতে অসহায় একটা ভাব। মাথায় টাক পড়েছে, অবশিষ্ট যা চুল আছে তাও আধা পাকা। চেহারায় মলিনতার ছাপ। বাবার এই অবস্থা দেখলেই খুব কষ্ট হয় আর্থিকার। আজও তার ব্যতিক্রম হলো না। চোখের কোণে অশ্রু জমেছে। ভেতর থেকে বেরিয়ে এলো ভারী দীর্ঘশ্বাস। বিড়বিড় করে বলল, ছোট থেকে আমাদের যে নীতিমালা শিখিয়েছিলে, সেই একই নীতিমালা যদি তুমিও মেনে চলতে, লোভ না করতে, তাহলে হয়তো আজ আমাদের পরিবারটা এমন অবস্থা হতো না বাবা। আর না অনুকেও নিজের জীবনকে অবজ্ঞা করে নিজের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে এত কষ্ট করতে হতো। ধীর পায়ে পিতার কক্ষ ত্যাগ করে নিজের কক্ষের দিকে পা বাড়ালো আর্থিকা। মেয়েকে দেখেই সুফিয়া বলে উঠলেন, বেলা চলে যাচ্ছে, খাবি কখন? হাঁটা থামালো না আর্থিকা। যেতে যেতে উত্তর দিল, সময় হলে খেয়ে নিব। তোর বাবার সঙ্গে কথা হয়েছে? না, বাবা ঘুমাচ্ছে। যখন উঠবে তখন কথা বলে নিস। তবে কি বলবো, বলার মতো তো কিছু নেই। নিশ্চুপ হয়ে গেলেন সুফিয়া। ততক্ষণে আর্থিকা ঘরে প্রবেশ করেছে। রৌদ্রোজ্জ্বল দিন, সূর্যের তাপে জনজীবন বিপর্যস্ত। মাথার ওপর ফ্যান ঘোরার পরেও গরমের চোটে ঘাম ঝরছে শরীর থেকে। উদাস দৃষ্টি মেলে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আর্থিকা। একসময় প্রকৃতি ছিল তার অত্যন্ত প্রিয়। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালোবাসত মেয়েটি। দুঃখ হলে, অভিমান হলে তা ভুলতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো বারান্দায়। কখনো সখনো 2-1 বন্ধু নিয়ে চলে যেত ঘুরে বেড়াতে। অথচ এখন সে প্রকৃতি থেকে লুকিয়ে থাকে, পড়ে থাকে ঘরের এক কোণায়। 3 বছরে যে তন্ময় নামক প্রেমিক পুরুষটির সঙ্গে অজস্র স্মৃতি জমে আছে তার। আর্থিকার মনে পড়ে, রোজ অফিস থেকে ফেরার পথে তার জন্য শুভ্র রঙের ফুল নিয়ে আসতো তন্ময়। শুভ্র রং শান্তির প্রতীক। এই জন্যই হয়তো আর্থিকার প্রিয় রঙের তালিকায় ছিল এই রং এবং এই রঙের ফুল। তন্ময় ছিল ভুলামনা একজন পুরুষ। মাঝে মধ্যে ফুল ছাড়াই ফিরে আসতো বাড়িতে। আবার কখনো বা শুভ্র বাদ দিয়ে নিয়ে আসতো রক্তবর্ণের গোলাপ কিংবা জবা। তখন আর্থিকার সে কী রাগ! তন্ময়ের মতে নারী হচ্ছে ফুলের মতো পবিত্র, তাদের মনও ফুলের মতো কোমল। ফুলের পানে তাকালে যেমন সকল মন খারাপ এবং অভিমান ভালো হয়ে যায়, ঠিক তেমনি স্ত্রীর ওই কোমল নিষ্পাপ মুখখানায় তাকালে সকল ক্লান্তি ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তখন রেগেমেগে আর্থিকা গিয়ে দাঁড়িয়ে থাকতো বারান্দায়। আর রইল তন্ময়, সেও চলে আসতো বউয়ের পিছু পিছু। পেছন থেকে জড়িয়ে ধরে বউয়ের রাগ ভাঙানোর জন্য কত কিছুই না বলে হাসাতো। এই মানুষটার ওপর চাইলেও বেশিক্ষণ রাগ করে থাকতে পারতো না আর্থিকা। পুরনো স্মৃতিচারণ বাদ দিয়ে বিছানায় এসে বসলো সে। ঘুমন্ত ছেলের পানে মাতৃদৃষ্টিতে তাকিয়ে রইল নিষ্পলক। চুমু খেলো কপালে। বিড়বিড় করে বলল, বাবা নেই তো কি হয়েছে, তোর মা আছে তো। আমি বাঁচবো, প্রাণ খুলে হাসবো শুধুই আমার ছেলের জন্য। আমার তন্ময়ের রেখে যাওয়া স্মৃতি আর ওই অংশটুকুর জন্য হলেও আমি বাঁচবো। মুখশ্রীতে ফুটে উঠল অকৃত্রিম হাসি, কিন্তু চোখ দিয়ে যেন গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রুজল। শরৎ ঋতু শেষের পথে। চারিদিকে শীত শীত একটা আমেজ। অফিস থেকে বের হওয়ার পর আজও তানিমের সঙ্গে দেখা হলো অনুভার। গত 4 দিন ধরে অনিচ্ছা সত্ত্বেও তানিমের গাড়িতে করেই বাড়িতে ফিরতে হচ্ছে তাকে। মুখের ওপর কড়া করে নাও বলতে পারে না মেয়েটা, পাছে চাকরি যাওয়ার ভয়। তবে ভদ্রতা বজায় রেখে একবার তানিমের উদ্দেশ্যে অনুভব বলেই দিয়েছিল, রোজ রোজ কষ্ট করে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কোনো প্রয়োজন নেই স্যার। এমনিতে তো আমি একা একাই বাড়ি ফিরি। তানিমের তখন সোজা সাপটা জবাব, আগে ফিরতেন বলে এখনও যে একা একা ফিরতে হবে তেমন তো কোনো কথা ছিল না মিস্টার ওভার। এবার থেকে আপনাকে আমার সঙ্গেই ফিরতে হবে। তাতে যদি আপনার কোনো আপত্তি থাকে তারপরেও আমার সিদ্ধান্ত বদলাবে না। এরপর আর কী বা বলার থাকে? অন্য কেউ হলে না হয় তেরামো করা যেত,
কিন্তু বসের মুখে মুখে কি আর তর্ক করা যায়? তবে আজকাল অনুভার নিকট সব কিছুই বিরক্ত লাগে, আশেপাশে থাকা মানুষজনকেও বড্ড বিরক্ত লাগে। তবে এর মধ্যে একটা ব্যাপার খুব ভালো করেই খেয়াল করেছে অনুভা। সবাইকে তার নিকট বিরক্ত লাগলেও শ্রাবণ নামক পুরুষটির প্রতি তার নেই কোনো বিরক্তি, চাইলেও তার প্রতি রাগ আসে না। ছেলেটার মুখখানা দেখলেই যেন দিন দুনিয়া ভুলে বসে থাকে মেয়েটা। এসব লক্ষণ ছেলেটার সঙ্গে পরিচয় পর্বে শুরুর দিকেও ছিল অনুভার ভেতরে। হাস্যোজ্জ্বল মুখে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তানিম। আজ ড্রাইভার নেই সঙ্গে, দেখে বোঝাই যাচ্ছে তার মন মেজাজ আজ খুবই ভালো। দৃষ্টি অনুভার পানে স্থির। এক ঝাঁক বিরক্তি নিয়ে অনুভা এগোলো। তৎক্ষণাৎ তার মোবাইলটা ঝঙ্কার তুলে বেজে উঠল। দ্রুত ব্যাগ থেকে মোবাইল বের করে স্ক্রিনে তাকাতেই ভাসমান একটি নাম্বার দেখতে পেল। তৎক্ষণাৎ আপনা আপনি ঠোঁটের কার্নিশে ফুটে উঠল মৃদু হাসির রেখা। এই নাম্বারটি অনুভার খুবই পরিচিত। সেদিন রাতে এই নাম্বার থেকে শ্রাবণের কল এসেছিল। এই নাম্বারের কল পেয়েই তো মাঝরাতে নিজের ঘুম বিসর্জন দিয়ে অনুভা ছুটে গিয়েছিল নিচে। তারপর টানা 3 দিন কেটে গেল, অথচ শ্রাবণের দেখা মিলল না আর। একেবারে লাপাত্তা হয়ে গেল ছেলেটি। যদিও পরিচয় পর্বের শুরু থেকেই এভাবে হুটহাট উধাও হয়ে যাওয়া শ্রাবণের অভ্যাস। বাজতে বাজতে কল কেটে যাওয়ার আগ মুহূর্তে রিসিভ করে মোবাইল কানে ধরল অনুভা। কিছু বলার পূর্বেই বিপরীত পাশ থেকে ভেসে এলো ভারী কণ্ঠস্বর। অফিস রোডের অপোজিটে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে জং ধরে যাচ্ছে নোভা। 5 মিনিটের মধ্যে আমার সামনে দেখতে চাই তোমাকে। কথা শেষ হতেই কেটে গেল কল। অবাক হলো অনুভা। ছেলেটা কি তাকে আদেশ করলো? ভাবতেই দম ছাড়ল সে। তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ভ্রুযুগল কুঁচকে নিল তানিম। শুধালো, এনি প্রবলেম মিস অনুভা? নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখলো অনুভা। সে জানে এই মুহূর্তে যদি শ্রাবণের ডাকে সাড়া না দেয় তাহলে ছেলেটা রাগারাগি না করলেও অভিমান করবে, চরম অভিমান। হয়তো আরও 2-3 সপ্তাহ সামনেই আসবে না, এমনটা অনুভা চায় না। সামনে যত যাই বলুক না কেন, সত্যি বলতে সে চায় না শ্রাবণ আবারও লম্বা একটা সময়ের জন্য তার চোখের আড়াল হোক। মনে মনে কথা সাজিয়ে নিয়ে অনুভা বলল, সরি স্যার, আমার ফ্রেন্ড ফোন করেছিল। ও আমার অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে আছে, তাই আপনার সঙ্গে আজ যাওয়া হচ্ছে না। কথাটাকে খুব স্বাভাবিকভাবেই নিল তানিম। দায়সারাভাবে বলল, নো প্রবলেম, ফ্রেন্ড ডাকলে যেতে হয়, জানতে হবে। তার থেকে বিদায় নিয়ে দ্রুত চলে গেল অনুভা। তার যাওয়ার পথে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে বসল তানিম। গাড়ির সম্মুখে অংশে বসে আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে শ্রাবণ। এই রাস্তাটায় জনমানব খুব কম, আশেপাশে তেমন দোকানপাটও নেই, অফিস এরিয়া বলেই হয়তো। গাড়ির কাছাকাছি গিয়ে দাঁড়ালো অনুভা। তার উপস্থিতি টের পেয়েও পূর্বের ন্যায় ঠায় বসে রইল শ্রাবণ। কিছু সময় নীরবতা পালন করলো, তারপর হুট করে বসা থেকে উঠে দাঁড়ালো। গাঢ় দৃষ্টি স্থির করলো অনুভা রক্ষে যুগলে। ভরকে গেল অনুভা। এতক্ষণ তো সে শ্রাবণের পানি তাকিয়েছিল। চোখাচোখি হতেই খানিকটা লজ্জা পেল। নেশাতুর কণ্ঠে শ্রাবণ বলে উঠল, লজ্জা পেলে তোমায় দারুণ লাগে নোভা। ইচ্ছে করে ওই চোখ, ওই ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে। কথাটা শ্রাবণ নালী পর্যন্ত পৌঁছাতে হতভম্ব হয়ে গেল অনুভা। এমন দাঁড়ার কথাও এই পুরুষ বলতে পারে? হ্যাঁ পারে তো, না পারলে বলল কি করে? তারই অবাকত্বের মধ্যেই আরও অবাক করে দিয়ে ম্লান হাসে শ্রাবণ। কণ্ঠে গভীরতা ঢেলে বলে, চলো না বিয়ে করে ফেলি। কথা দিচ্ছি, সকল কষ্ট দূর করে দিয়ে পৃথিবীর সব সুখ এনে দিব তোমার দোরগোড়ায়। হতবিহ্বল চিত্তে তাকিয়ে থাকে অনুভা। এমন একটি কথা শ্রাবণের থেকে কখনোই সে প্রত্যাশা করেনি। কিছুক্ষণ হতবম্বের ন্যায় দাঁড়িয়ে থেকে চেহারায় কঠোরত্ব এঁটে বলল, মজা করছো আমার সঙ্গে? এটা তোমার কাছে মজা করার মতো সময় মনে হলো? তোমার কাছে মনে হলেও আমার কাছে কিন্তু সময়টা একদম মজা করার মতো নয়। আমার অনুভূতি তোমার কাছে মজা মনে হয়? তুমি তো অবুঝ নও নোভা, তাহলে অবুঝ হওয়ার ভান করছো কেন? কখনো সো কোল্ড প্রেমিকদের মতো হাঁটু গেড়ে প্রপোজ করিনি বলে, হাত ধরে হাঁটিনি বলে, ফোন কলে ঘন্টার পর ঘন্টা প্রেমময় বাক্য শুনাইনি বলে কি আমি ভালোবাসতে জানি না? দীর্ঘশ্বাস ফেলে অনুভা। কিয়ৎক্ষণ নীরব থাকে, মনে মনে সাজায় কথা। জিভ দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে বোঝানোর উদ্দেশ্যে বলে, তুমিও তো অবুঝ নও শ্রাবণ, তারপরেও কিভাবে এমন একটা প্রস্তাব দিচ্ছ বলো তো? আমাদের অবস্থা আর আগের মতো নেই। আমি এখন একটা ব্রোকেন ফ্যামিলির মেয়ে। বিয়ে করে সুখী সংসার করার মতো অবস্থায় আমি নেই। পুরো একটা সংসারের দায়িত্ব আমার উপর। তাছাড়া তোমারও তো একটা পরিবার আছে, যা বোঝা যায় তুমি সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। তোমার বাবা মা যখন জানতে পারবে
আমার পরিবারের কথা? আমার বাবা ঘুষ নিতে গিয়ে চাকরি হারিয়েছে, জেল খেটেছে। তখন কি তারা মুখ ফিরিয়েও তাকাবে আমার দিকে? সমাজ, আত্মীয় স্বজন বলেও তো একটা কথা আছে, যেখানে আমরা এই আত্মীয় স্বজন পরিচিতদের সামনে মুখ দেখাতে পারি না, সেখানে তোমাদের কি অবস্থা হবে? দম ছাড়ে অনুভব, ফের বলে, তুমি বুদ্ধিমান, শিক্ষিত ছেলে, সব কিছু জানার পরেও আবার ফিরে আসা উচিত হয়নি তোমার। উচিত হয়নি আমার মুখোমুখি হওয়া। শ্রাবণের মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক, বলল, প্রথমবার যেদিন আমাদের দেখা হয়েছিল সেই দেখাটা ছিল একদম আকস্মিক আর কাকতালীয়। হয়তো ওই দিনই আমাদের শেষ দেখা হতে পারত, কিন্তু তোমার কিছু বোকা বোকা কথা আর ভুল ধারণার কারণে দ্বিতীয়বার দেখাটা আমার পক্ষ থেকে ছিল ইচ্ছাকৃত। তোমার ভুল ভাঙানোর জন্যই দ্বিতীয়বার তোমার সম্মুখে এসে দাঁড়িয়েছিলাম, আর তারপরেই সব কিছু এলোমেলো হয়ে গেল। তোমার ওই চোখ, ঠোঁট, কথাবার্তা বারবার আমার মনে পড়তে লাগলো। অনেক চেষ্টা করে আমি ভুলতে অক্ষম হলাম তোমায়। দ্বিধাদ্বন্দ্বে ভুগে তার ঠিক 1 সপ্তাহ পর আবারও দেখা করতে ছুটে এলাম। সেমিস্টার পরীক্ষার কারণে তারপর আর আসা হলো না, দেখা হলো না আমাদের। পরীক্ষা শেষ হলো, ফলাফল দিল, তারপর আচানক তোমার কথা আবারও মনে পড়ে গেল। ততদিনে তোমার কোচিংয়ের ক্লাস শেষ হয়ে গেছে। কোন বিল্ডিংয়ের কততম ব্যাচে তুমি ছিলে তা আমার জানার বাইরে ছিল। তারপরেও সেদিন পুরোটা দিন ধরে সব কয়টা বিল্ডিংয়ে গিয়ে গিয়ে মানবিক বিভাগের হাজিরা খাতায় ঘেটে ঘেটে তোমার নাম, ঠিকানা সব কিছু খুঁজে বের করেছি। সামনে তোমার পরীক্ষা ছিল বলে তখন বিরক্ত করিনি। যখন যে বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়েছে সেখানকার ওয়েবসাইটে গিয়ে চেক করে খুঁজে খুঁজে দেখেছি। সর্বশেষ জাবিতে গিয়ে তোমায় পাই আমি। এই যে রোজ রোজ এতটা পথ পাড়ি দিয়ে জ্যামের ঘন্টার পর ঘন্টা বসে থেকে তারপর তোমার সঙ্গে যে দেখা করতাম, এগুলো কি তোমার কাছে নিছকই মজা মনে হয়? মুখ ফিরিয়ে নেওয়ার হলে 3টে বছর কোনো যোগাযোগ ছাড়া থাকার পরেও দেশে এসে খোঁজখবর নিয়ে সবটা জানতে পারার পর তখনই সব ভুলে যেতাম। কিন্তু না, 2 মাস কোথায় কোথায় না খুঁজেছি তোমাকে আমি, অবশেষে পেয়েছি। তারপরও ছায়ের মতো পেছনে থেকেছি আমি। বাড়ি থেকে যতক্ষণ না অফিস পর্যন্ত পৌঁছাচ্ছ, আবার অফিস থেকে বাড়িতে পৌঁছানোর আগ পর্যন্ত খেয়াল রেখেছি। কখনো হয়তো এসব কিছুই টের পাওনি তুমি। আর এখন তুমি ওই বাস্তবতা, সমাজের ভয় দেখাচ্ছ। একটা কথা জানো কি, শ্রাবণ কারো ধার ধারে না। আমার নজরে পড়ার পর থেকেই তুমি শুধু শ্রাবণের নোভা, শুধুই শ্রাবণের। শেষের কথাটা বলতে গিয়ে কণ্ঠস্বর কঠিন হয়ে এলো শ্রাবণের। শুকনো ঢোক গিলল অনুভব। এসব কিছু এতদিন তার জানার বাহিরে ছিল। সরাসরি কিছুই জিজ্ঞেস না করেও শ্রাবণ যে তার সম্পর্কে এত কিছু কী করে জানে, এই প্রশ্নটাই কখনো মাথায় আসেনি। আসলেও হয়তো সামনাসামনি দেখা হলে তা জিজ্ঞেস করতেই ভুলে যেত। তবে সে এবার পুরোপুরি নিশ্চিত যে এই পুরুষ তাকে সত্যি সত্যিই ভালোবাসে। কিন্তু সে যে অপরগ, শ্রাবণের ডাকে সাড়া দেওয়া তার জন্য নিষিদ্ধ। সন্তর্পণে নিঃশ্বাস ফেলে প্রশ্ন করে, সেদিন দুর্ঘটনার সময় তুমি ওখানে উপস্থিত ছিলে, তাই না? তুমি ওই ওষুধগুলো পাঠিয়েছিলে আমার জন্য। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শ্রাবণের। তার ছেলে স্বরে বলল, দেখলে, মাত্র কয়েক বছরের ব্যবধানে তুমি কতটা ভুলে গিয়েছো আমায়। আমার উপস্থিতি, আমার কণ্ঠস্বর পর্যন্ত তোমার কাছে অচেনা। ভুল ভাবছো। তাহলে ঠিকটা কি নোভা? কিছু না, ভালো লাগছে না, বাড়ি চললাম। তুমিও নিজ বাড়ি ফিরে যাও। কথাটা বলে সামনের দিকে এগোনোর জন্য উদ্যত হলো অনুভা, কিন্তু পারল না। সামনে এসে তার পথ রোধ করে দাঁড়ালো শ্রাবণ। চোখে মুখে তার কাঠিন্য, কঠোর গলায় বলল, তোমার কথায় তো আর শ্রাবণ চলবে না নোভা। বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। এই দায়িত্ব কেড়ে নেওয়ার কোনো অধিকার তোমাকে আমি দেইনি, আর না আছে তোমার ওই বসের। ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল অনুভা। বাঁকা হাসলো শ্রাবণ। অনুভার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি শুধু আমার নোভা, তোমার দায়িত্ব নেওয়ার অধিকার শুধুই আমার। তোমার ভালো মন্দ আমি বুঝবো। আমাদের মাঝখানে যদি অন্য কেউ চলে আসে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তোমাকে অন্য কারোর সঙ্গে দেখলে আমার সহ্য হয় না নোভা। এই কথা কবে তুমি বুঝবে বলো তো? ঠান্ডা কণ্ঠের হুমকি শুনতেই পুরো দেহ শীতল হয়ে উঠল অনুভার। এমন একটা সময় এসে তার মনে হলো ছেলেটা ভারী হিংসুটে। অনুভাকে কিছু বলার সুযোগ না দিয়েই গাড়ির দিকে এগিয়ে গেল শ্রাবণ। গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে ওঠো, তোমায় পৌঁছে দিয়ে আমারও ফিরতে হবে। নড়চড় করল না অনুভা। নিজের কথাতেই সে অনড় থাকবে আজ। কিছুতেই শ্রাবণের সঙ্গে ফিরবে না। শ্রাবণ হয়তো বুঝতে পারল তার মনোভাব, তাই কণ্ঠে গাম্ভীর্য রেখেই বলল, নিচে থেকে উঠবে নাকি আমাকে জোরাজুরি করতে হবে? আমি জোরাজুরি করলে কিন্তু তোমার জন্য তা মোটেও ভালো হবে না নোভা।
কথায় কথা বাড়ে। শ্রাবণের বিপরীতে গিয়ে এখান থেকে যাওয়া যে তার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে তা বেশ বুঝতে পারল অনুভা। হার মেনে নিয়ে চুপচাপ উঠে বসলো গাড়িতে। নিঃশব্দে হাসলো শ্রাবণ। চালকের আসনে গিয়ে বসে স্টার্ট বসালো গাড়িতে। অনুভা সিদ্ধান্ত নিল এই ছেলের সঙ্গে আর কথাই বলবে না সে, এই মুহূর্তে মৌন থাকবে। গাড়ি চলছে কিন্তু ধীর গতিতে। এই ধীর গতি খুবই বিরক্ত লাগে অনুভার নিকট। কথা বলবে না ভেবেও এক প্রকার বাধ্য হয়েই বলে উঠল, সমস্যা কি তোমার? এভাবে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছ কেন? শ্রাবণের দৃষ্টি সম্মুখে হতাশ কণ্ঠে উত্তর দিল, জীবনটাই তো ধীর গতিতে চলছে, সেখানে গাড়ির গতি এমন হওয়া তো অস্বাভাবিক কিছু নয় নোভা। হয় গাড়ির গতি বাড়াও, নয়তো গাড়ি থামাও, আমি নেমে যাব। তোমার কথা আমি শুনবো না। এমন করছো কেন? বিয়ে করে নাও আমায়, তাহলে আর কিছুই করব না। নীরব হয়ে গেল অনুভা। দৃষ্টি নিবদ্ধ করলো জানালার বাহিরে। তার এই নীরবতায় শ্রাবণ পুনরায় বলে উঠল, বিয়ে করলে যে সংসার করতে হবে এমন তো কোনো কথা নেই নোভা। আগে না হয় বিয়েটা করে ফেলি চলো, সংসার তো পরেও করা যাবে, তাই না? এবারও নিরুত্তর রইল অনুভা। এই পুরুষকে যে বারংবার না করতে তার কষ্ট হয়, ক্ষতবিক্ষত হয়ে যায় হৃদয়। যথাসম্ভব নিজেকে শ্রাবণের সামনে স্বাভাবিক রাখার চেষ্টায় মগ্ন হয়ে পড়ল সে। ততক্ষণে গাড়ির গতি বৃদ্ধি পেয়েছে। কিছুক্ষণের মধ্যেই নির্দিষ্ট স্থানে এসে থেমে গেল গাড়ি। তাড়াহুড়ো করে নেমে গেল অনুভা। বিদায় না জানিয়েই হাঁটা ধরল সামনের পথ ধরে। তানিম বাড়ি ফিরেছে ঘণ্টাখানেক পূর্বে। ফ্রেশ হয়ে ল্যাপটপে মুখ গুজে বসে আছে। আফসানা এসে উপস্থিত হলেন প্রাণপ্রিয় পুত্রের ঘরে। রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, আমায় কি তোরা বাপ ছেলে একটুও শান্তি দিবি না? ওইদিকে বাপের হাজার হুকুম আর এদিকে ছেলে। আমি কি তোমায় আসতে বলেছি? তাহলে রেজিনাকে দিয়ে যে তোকে ডেকে পাঠালাম, মেলি না কেন? খাওয়া দাওয়া কি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? খাওয়া দাওয়া কি ঝাড়ের মতো কিছু? খিদে নেই তাই তো বলে দিয়েছি। ললাটে ভাঁজ পড়ল আফসানার। রোজিনা খাবারের ট্রে নিয়ে ঘরে প্রবেশ করলো। তার হাত থেকে ট্রেটা নিজ হাতে নিয়ে নিলেন আফসানা। তৎক্ষণাৎ কক্ষ থেকে চলে গেল রোজিনা। আফসানা ভাত মেখে এক লোকমা তুলে ধরলেন পুত্রের মুখের সামনে। কড়া গলায় বললেন, তোকে আমি জন্ম দিয়েছি, তাই তোর খিদে আছে কি নেই তা আমার চেয়ে ভালো কেউ জানে না, বুঝলি? এবার চুপচাপ খেয়ে নে। মায়ের কথার উল্টো পিঠে দ্বিমত পোষণ করতে পারল না তানিম। কারো ওপরে রেগে গেলে সেই রাগটা খাবারের উপর দিয়ে প্রয়োগ করা তার সেই ছোটবেলাকার বদ অভ্যাস। ছেলের এই বদ অভ্যাস সম্পর্কে খুব ভালো করে অবগত আফসানা। তাই যখনই তানিম খেতে চায় না তখনই উনি বুঝে যান যে ছেলে ওনার রেগে আছে। তাই জোর ঝামেলা না করে তখন জোর করে নিজ হাতেই এভাবে খাইয়ে দেন ছেলেকে। খাওয়ানো শেষ হতেই হাত ধুয়ে নিলেন আফসানা। যেতে যেতে বললেন, এদের জ্বালায় আর বাঁচি না। বয়স তো কম হয়নি, এখনই নাকি মাকে খাবার নিয়ে পিছু পিছু ঘুরতে হয়। এবার অন্তত বিয়ে করে বাড়িতে একটা বউ নিয়ে আয়, তারপর যত আধিক্ষেতা সব বউয়ের সামনে করিস। আরও অনেক কিছু বলতে বলতে চলে গেলেন আফসানা। তানিমের মস্তিষ্কে শুধু আটকে রইল দুটো শব্দ, বিয়ে আর বউ।